আমরা কিন্তু অনেক সময় আমরা বলি যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা কেমন, মানে এর মধ্যে কিন্তু একটা কনসেপ্ট আছে যে আগে অসুস্থ হও তারপর চিকিৎসা করব। আসলে আমাদের কিন্তু খুব নজরটা দেওয়া উচিত ছিল মানুষ যেন অসুস্থ না হয়। এটা কিউবার ফিদেল ক্যাস্ট্রো একবার বলেছিলেন যে আমাদের মানে নোশনটা কী হবে, আমাদের মোটিভটা কী হবে, ভিশনটা কী হবে, মানুষ রোগগ্রস্ত হোক তারপর চিকিৎসা করব নাকি মানুষ যেন রোগগ্রস্ত না হয়। আমাদের এখানে দেখবেন আমরা সব মিলিয়ে ৮,৬৬৭টা হাসপাতাল ক্লিনিক বাংলাদেশে আছে, সরকারি বেসরকারি মিলিয়ে। সরকারি কতটা? সরকারি ২৬৯টা। যদি বলি বেডের সংখ্যা কত, ১,৭১,০০০ বেড আছে, তার মধ্যে সরকারি বেডের সংখ্যা ৭১,০০০-এর মতো। এই যে বেসরকারি বেডগুলোর কথা, কিন্তু ওগুলো বেড কিন্তু 5 স্টার হোটেলের মতন আমাদের কিন্তু হাসপাতাল আছে, সেটার পাশ দিয়ে যাওয়াটা যে সম্ভব, কিন্তু ভিতরে ঢোকা সম্ভব না। সাধারণ মানুষের জায়গাটা কোথায়? যদি আমরা বলি আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দটা কীরকম, হ্যাঁ আগের তুলনায় বরাদ্দ বেড়েছে। একজন মানুষকে বলে না যে ভাই কেমন আছেন, বলে আগের চেয়ে একটু ভালো, বলে আগে কেমন ছিলেন, বলে এখনকার চেয়ে একটু খারাপ। এইরকম আমরা সবসময় কি এরকম বলবো আগের চেয়ে একটু ভালো হয়েছি? আমরা আমাদের প্রয়োজনীয় বরাদ্দটা কি স্বাস্থ্য খাতে দিতে পারছি? আমাদের এই যে বিপুল পরিমাণ ধরেন চিকিৎসক তৈরি হচ্ছে, তাদেরকে ঠিক মতো নিয়োগটা আমরা দিতে পারছি? আচ্ছা চিকিৎসক দিলাম, একজন চিকিৎসকের সঙ্গে কয়জন নার্স থাকতে পারেন, অথবা কয়জন নার্সের সঙ্গে একজন চিকিৎসক থাকবেন? নার্স চিকিৎসক রেশিওটা আমাদের দেশে খেয়াল করে দেখুন। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু খেয়াল করা যাবে। তাহলে মানে চিকিৎসা ব্যবস্থাটা, যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থা নাও বলি, চিকিৎসা ব্যবস্থাটাও কীরকম ঝুঁকিপূর্ণ, একজন নার্স কতজন রুগীকে অ্যাটেন্ড করবেন, এগুলো যদি আমি দেখি একদম শেষ স্তর, যখন মানুষ হাসপাতালে এসেছে, তার আগে মানুষ হাসপাতালে আসার আগে তো ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গিয়ে যায়, এবং বেশিরভাগ মানুষ আবার হাসপাতালে যাওয়ার আগেও কিন্তু যেটা বলে আউট অফ দ্য কাউন্টার তারা ওষুধ কেনে। তারা ওই দোকানে গিয়ে বলে আমার তো এই করছে, আমার কি করব, ওই ফার্মেসির দোকানদারই ওষুধ দিয়ে দেয়, ওষুধ দেয়। বাংলাদেশে এক করতে মানুষ, বেশিরভাগ মানুষ ডাক্তার চিকিৎসা করে। তো সব মিলিয়ে আমাদের যদি স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে একটু ভাবি, ভবিষ্যতের বাংলাদেশকে যদি দেখতে চাই, তাহলে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। আমাদের ভূমির পরিমাণ যা মানুষের পরিমাণ তার তুলনায় অনেক বেশি। ভূমি সহজেই বাড়বে না, হয়তো ওই সমুদ্রে মাঝে মাঝে একটু চট জেগে উঠবে, তাতে একটু ভূমি বাড়বে। আমাদের ভূমির নিচের সম্পদ কি, সেটার উপর বিদেশিদের নজর পড়েছে এবং মার্কিনিরা তার দখলদারিত্ব নিয়ে নিয়েছে। আমাদের গ্যাস ক্ষেত্রগুলো তাদের নিয়ন্ত্রণে, যদি কয়লা টয়লা ভবিষ্যতে হয় সেগুলো তাদের নিয়ন্ত্রণে হয়তো চলে যাবে। ভূমির উপরের যে কৃষি, সেই কৃষি ব্যবস্থাও নানা ধরনের ঝুঁকির মধ্যে আছে, সার কীটনাশকের ধাক্কায়। আমাদের শেষ পর্যন্ত অবলম্বন কিন্তু আমরা মানব সম্পদ, এই মানুষই আমাদের সম্পদ। এই মানব সম্পদ, মানুষের সন্তান সম্পদে রূপান্তরিত হবে শিক্ষাটা যদি ভালো হয়, আর চিকিৎসা ব্যবস্থাটা যদি ভালো থাকে, আর তার সঙ্গে যদি প্রয়োজনীয় পুষ্টি খাবারটা পায়। তাহলে আমাদের 3 জায়গায় তো একটা ঘাটতি। পুষ্টিকর খাবার পাবে কোত্থেকে? বাবার তো সেই সঙ্গতি নাই, ফলে পুষ্টিহীনতা। 2 নম্বর হচ্ছে যদি বলি শিক্ষা, শিক্ষার নামে যা হচ্ছে আমাদের এখানে, আর চিকিৎসার নামে যে বাণিজ্য হচ্ছে, এই 3টা, যেটা মোস্তাক ভাই একটা বলছে সমন্বিত উদ্যোগ, আমাদের মনে হয় এখন একটা সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার। কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য, এই 3টার একটা সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার। ছোট্ট একটা উদাহরণ যদি দেখি, অভ্যুত্থান হয়েছিল কিন্তু শ্রীলঙ্কাতেও, একটা দেউলিয়া হয়ে যাওয়া দেশ, কয়েক বছরের মধ্যে কিন্তু তারা পায়ের উপর দাঁড়ালো। এক্ষেত্রে তারা কিন্তু প্রথম বাজেটে নজরটা দিয়েছিল কৃষিতে, শিক্ষায় এবং স্বাস্থ্যে, অন্যান্য অনেক কিছুকে কার্টেল করে। আমাদের কিন্তু একটু খেয়াল করতে হবে, ওনারা কিন্তু শিক্ষায় বরাবরই ভালো। হ্যাঁ বরাবরই ভালো, যে কারণে আমাদের খেয়াল করে দেখুন, আমাদের শ্রমিকরা দেশের অভ্যন্তরে আনস্কিল বলে মজুরি কম, দেশের বাইরে পাঠালেও তারা কম পায়, কম মজুরি। তো সব মিলিয়ে আমাদের সমস্ত কিছু কেন্দ্রীভূত হয়ে আছে অর্থনীতিতে। অর্থনৈতিক দুর্দশা কাটাবার জন্য আমাদের বাজেট পরিকল্পনা বলি, অর্থনৈতিক পরিকল্পনা বলি, আমাদের কৃষি পরিকল্পনা বলি, এবং তার সঙ্গে মিলিয়ে আমাদের এই ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, এই জায়গায় মনে হয় নজরটা খুব ভালো পড়ছে না। ফলে আমরা হয়তো কখনো কখনো যেমন অন্তর্বর্তীকালীন সরকার, তার অন্তরের মধ্যে কী ছিল আমরা জানি না, অন্তরের মধ্যে বোধহয় ক্ষমতায় বেশি দিন থাকাটার ইচ্ছাটাই ছিল। 1.5 বছর যথেষ্ট সময় ছিল। তারা এই যে শুধু তাই না, আপনার ইন্টারিম গভর্নমেন্ট বলেন আর কেয়ারটেকার বলেন, তাতে তো রুটিন ওয়ার্কও মূল জিনিস। এই যে গাফিলতিটা করলেন, রুটিন ওয়ার্কই করেন, এর জন্য তারা থেকে দায়বদ্ধ হবেন না?